আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে আমাদের সবার প্রিয় ওসমান হাদি যার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করছিল। তার মৃত্যুর খবর আসলে ফেসবুকে বা অন্যান্য অনলাইন মাধ্যমে বা সংবাদ মাধ্যমে খুব বেশি প্রচার হচ্ছে। তো এই তার মৃত্যু নিয়ে কিছু কথা আসলে বলতে হয়। এই তার মৃত্যুর কথাটা বলতে গেলে আসলে এই বিষয়টা যেটা আসে সেটা মানে এই সমসাময়িক বিষয় নিয়ে না। আমরা আসলে তার মৃত্যুটাকে আমরা এরপরে দেখা যাবে যে আমরা আরও জুলাইয়ে যে যোদ্ধারা আছে যারা প্রথিতযশা বা সম্মুখ সারির যোদ্ধা তাদের মৃত্যু আমাদের সামনে চলে আসতে পারে। এটা আমাদের 5ই আগস্টের পরে আমাদের ব্যর্থতা আমরা বলতে পারি। এবং রাজনৈতিক চাপে যে সরকার গঠন করা হয়েছে সে সরকারের কোনো মেরুদণ্ডহীন একটা সরকার গঠন করা হয়েছে। রাজনৈতিক দলেরা তারা তাদের নিজের ইচ্ছা মতো একটা পুতুল সরকারকে বসিয়েছে, যে এখানে যা মানে রেখে যাওয়া সম্পত্তি দখল করার মতো অবস্থা যাতে আমরা করতে পারি, এরকম একটা অবস্থা। এবং আজকের এই হাদির মৃত্যুর জন্য আমার কাছে মনে হয় যে সবার প্রথমে যে দায়িত্বটা নিতে হয় আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, তারপরে হচ্ছে যে সরকার, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমার কাছে মনে হয় যেদিন এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তাকে যখনই নিয়োগ দেওয়া হয়েছে তার অ্যাপ্রোচই আমার কাছে আসলে সেনাবাহিনীর অফিসারের মতো মনে হয় না। তিনি যে একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তাকে আমার কখনোই মনে হয় না সে কখনো মিডিয়া হ্যান্ডেলই করতে পারেন না। সে ভয় পান মিডিয়া হ্যান্ডেল করতে। হ্যাঁ, প্রথম থেকেই আমার অবজারভেশন হচ্ছে, এটা ব্যক্তিগত অবজারভেশন বলতে পারেন, যে সে কখনো মিডিয়াই হ্যান্ডেল করতে পারে না। তার এই অদূরদর্শিতা, তার এই মানে বুড়া বয়সী আচরণ এবং ভীতিকর মন মানসিকতা আসলে এই আজকে হাদির মৃত্যুর জন্য অন্যতম দায়ী। এবং সামনে যে আরও অনেক বড় নেতারা মারা যাবে না তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসলে মানে গোস্তের মধ্যে আলু খোঁজা এবং নেম প্লেট ঠিকমতো রাখা, এই ব্যবস্থা দেখার জন্যই আসলে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। চাঁদাবাজি কোথায় হচ্ছে, কোথায় সন্ত্রাস হচ্ছে, কোথায় মানুষকে কুপিয়ে মারা হচ্ছে, কোথায় দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে, কোথায় দিনে দুপুরে ছিনতাই করা হচ্ছে, এই দিকে নজর না দিয়ে উনি গোস্তের মধ্যে আলু খুঁজতে যাবেন, আর আমাদের ড্রেসের মধ্যে নেম প্লেট খুঁজতে যাবেন। আর মাঝে মধ্যে এই অথর্ব একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার করা হয়েছে কৃষি উপদেষ্টা হিসেবে। তাহলেও তাকে কৃষি উপদেষ্টাই দেওয়া হতো। এত বড় একটা বিশাল রকমের দেশ যার জনসংখ্যা প্রায় 18 কোটির উপরে, সেই দেশের একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কি আরেকটা মন্ত্রণালয় দেওয়া ঠিক উচিত ছিল? অ্যাটলিস্ট তাকে একটা নির্দিষ্ট মন্ত্রণালয় দেওয়া উচিত ছিল। কারণ দেশের যে সামগ্রিক পরিস্থিতি ছিল এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে, তখন আসলে সামগ্রিকভাবে দেশের মধ্যে একটা রোষানল বলেন, আর তারপরে বলেন হচ্ছে মানুষের যে প্রতিহিংসা পরায়ণতা এবং হচ্ছে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারপরেও রাজনৈতিক দলগুলো অনেক বেশি সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, অনেক সাধারণ মানুষ অনেক বেশি সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। কিন্তু আসলে আদতে আইনশৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা বলি বা আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আসলে তারা ঠিকমতো পালন করেন নাই বা করতে চান নাই বা করতে পারেন নাই। করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সবই পারে, এটা বলার বিষয় থাকে না। আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি। হ্যাঁ, এর বাইরে আরেকটা কথা না বলি না, সে আমাদের সেনাবাহিনী যাদের দেখলে থরথর করে কাঁপে, তাদের ক্যান্টনমেন্টে মানে হাঁটা চলা যায় না ঠিকমতো। মানে আপনি যদি যাওয়ার আগে স্পিডটা কমায় ফেলেন, তারা আপনার নামে মামলা দিয়ে দিবে। আর সেনাবাহিনী মাঠে থাকার পরও একজনকে গুলি করে মেরে ফেলবে, সন্ত্রাসীরা এরকম গোলাগুলি করবে, একজনকে কোপায় মেরে ফেলবে, সেই ভয়টাই তারা ক্রিয়েট করতে পারে নাই। তাহলে ভাই আপনারা কেন বাইরে থেকে আপনাদের এই ডিসক্রেডিটটা নিলেন? যদিও আপনাদের লোকবল কম ছিল, বাট আপনারা এই অবস্থাটা তৈরি করতে পারতেন। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে, সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের এই বিশ্বাসটা আছে। কিন্তু আপনারা এই ডিসক্রেডিটটা আপনাদের নিতেই হবে। আজকে হয়তো হাদি মারা গেছে, কালকে হয়তো হাসনাতের কোনো একটা দুর্ঘটনা ঘটবে, কালকে আরও হয়তো জুলাই যোদ্ধার অন্যরকম একটা দুর্ঘটনা ঘটবে, বা একটা সাধারণ মানুষই বা মারা যাবে, একটা সাধারণ ব্যবসায়ী মারা যাবে। মানে একদম জুলাই যোদ্ধা হাদি মারা গেছে জন্য আমাদের একদম উলম্ফ একদম লম্ফনজম্প করতে হবে, দিস নট ফ্যাক্ট। আমার একটা সাধারণ মানুষও সাধারণ নাগরিক হিসেবে সেই অধিকার রাখে। তার নিরাপত্তা তো একটা রাষ্ট্র নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তা তো আপনারা দিতে পারছেন না। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই আইনমন্ত্রী, এই সরকার রাখার কী দরকার? আমরা এইটার কোনো যৌক্তিকতাই দেখি না। যে সরকার আসলে রাজনৈতিক দলের পুতুলের মতো কাজ করবে, কোনো মতে নির্বাচনটা দিয়ে চলে যাবে, ছেড়ে দেবে, বাকি দেবে, যে অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি। এইভাবে করে আসলে দেশ চলবে না। আর এখন যারা হচ্ছে আসলে প্রথম আলো ঘেরাও করছেন, এইটা যমুনায় ঘেরাও করছেন, এখন আপনাদের দায়িত্ব শেষ ভাই। এখন সেই যুগ নাই। একটা দেশ একটা নির্বাচনের মানে সাইকেলে উঠে গেছে, এখন এই সাইকেলটা নামাইতে হবে, এই চেষ্টা করেন। আর ওই ঘেরাও টেরাও করার দিন শেষ। এখন পারতপক্ষ হাদির ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা আমরা সবাই মিলে করি, তার ফ্যামিলিটা, তার মেয়েটা যেন ভালোভাবে বাঁচে এবং আরও অনেক বেশি হাদি প্রজন্ম তৈরি করতে পারে। এবং ইনকিলাব মঞ্চ যাতে আরও বেশি আগ্রাসন বিরোধী একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে,
সেই দিকে আমরা মনোনিবেশ করি। আমরা ওই 5 থেকে 8 আগস্টের মধ্যেই আমাদের যে সহানুভূতি দেখানোর মানে বা এই এখন যে আগ্রাসী ভাব দেখানোর দরকার ছিল সেটা আমরা দেখিয়ে ফেলেছি। আমরা তখন দেখাতে পারি নাই, এখন আমাদের ফল ভোগ করতে হবে। আর এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা কোনো আগেই করানো উচিত ছিল। উনি আসলে প্রথম থেকেই মানে আমার কাছে, মানে এটা আমার ব্যক্তিগত, আমার কাছে মানে হয় না একটা মানুষ, আমি তো ওনাকে কখনো দেখি নাই, ওনাকে সেনাবাহিনীর অফিসার আমার কাছে মনে হয় না। মানে হি ইজ নট এ পারফেক্ট ম্যান। আমি অনেক সেনাবাহিনী অফিসার দেখেছি, অনেক সেনাবাহিনী অফিসারের মানে আমরা মিডিয়া তাদের কনভারসেশন দেখি, ভালো লাগে। তার একটা আইডল, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আইডিওলজি আমার কাছে মনে হয় না। সে আপনার একদম স্ট্রিক্ট একটা সেনাবাহিনীর প্রতিষ্ঠান একটা কর্মরত একটা ব্যক্তি হইতেই পারে না। তারা সেই রকম অ্যাপ্রোচই আসলে আমি দেখি নাই। এর থেকে অনেক পুরাতন সাখাত সাহেবই তো অনেক পুরাতন, কিন্তু তার অ্যাপ্রোচ তো খারাপ না। এর থেকে আরও অনেক বুড়ো বয়সী সেনা অফিসাররা আছেন তার থেকে। আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন, মানে তার অ্যাপ্রোচই ডিফারেন্ট, তাদের কথা শুনে সন্ত্রাসী হিসাবে পাবে। তো এইরকম অ্যাপ্রোচ সেনাবাহিনীর থাকে। তো এখন সেনাবাহিনীর অ্যাপ্রোচ যদি মেনো টাইপের হয়, এই আলুর মধ্যে গোস্তর মধ্যে আলু খোঁজার অবস্থা আর নেম প্লেট বা সোজা করে রাখার মতো অবস্থা হয়, স্যালুট দেখানোর মতো অবস্থা হয়, তাহলে তো ভাই দেশ এখন ওই অবস্থা কখন হবে? যখন একটা দেশ স্থিতিশীল অবস্থায় থাকবে, মানবিক একটা রাষ্ট্রের দিকে আমরা মুভ করব, দেশের মধ্যে সন্ত্রাসীদের আখড়া ধ্বংস হয়ে যাবে, তখন সেই অ্যাপ্রোচটা আসলে মানা যায় যে আমরা সুন্দর রকম ব্যবহারের দিকে আমরা যাবো। আসলে ভালো একটা মানুষের দরকার আছে, এইরকম অ্যাপ্রোচ যাতে সে শেখাতে পারে ভালো একটা বাট বাট যে রাষ্ট্র যে অবস্থার মধ্যে দিয়ে গেছে বা যে অবস্থার মধ্যে দিয়ে মানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তখন আসলে স্ট্রিক্ট একটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দরকার ছিল, যেটা আমরা নিতে পারি না। তার ফল এখন আমাদের সামনের দিনে ভোগ করতে হবে ইনশাল্লাহ। নির্বাচনের আগ পর্যন্ত ভোগ করতে হবে। আওয়ামী লীগ কিন্তু এখান থেকে সরে যায় নাই, আওয়ামী লীগকে আপনারা বিতাড়িত করতে পারেন নাই, ধ্বংস করতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। তো এই দায়ভারটা আওয়ামী লীগ নেই, এখন আওয়ামী লীগের দোষ দিয়ে তো লাভ নাই। আপনি একটু সুযোগ দিছিল। আর একটা কথা বলে রেখে, আওয়ামী লীগের মানে যে আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞ স্বীকার করবে না যে দল আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগের কোনো ভালো পার্টি নেই, সোজা কথা। আওয়ামী লীগের যে হত্যাযজ্ঞ কেউ স্বীকার করবে না যে এইটা একটা দোষ, এটা একটা অপরাধ, এটা শাস্তি অবশ্যই হওয়া উচিত, কেউ যদি এই আওয়ামী লীগকে সাপোর্ট করে থাকে, সে যদি এটা স্বীকার না করে, সে কখনোই ভালো আওয়ামী লীগ হইতে। আওয়ামী লীগের কোনো ভালো পরিচয় নেই, সে সাংবাদিক হোক, ওই সাধারণ মানুষ হোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং হাদির জন্য দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। হাদি সবসময় সম্মানটাই চেয়ে আসছিলেন, জিয়াউর রহমান তার আদর্শ ছিলেন, আমরা তার জন্য দোয়া করবো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার বেহেশত নসিব করুক, তার শহীদি মর্যাদা তাকে দিক, এবং দেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাদির এই অভিসংবাদিত মানসিকতা তৈরি করার সুযোগ করে দিক মহান আল্লাহ তাআলা। আমরা সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন।